কোনো রকম বিটারের ঝামেলা ছাড়া বা কোনো ব্লেন্ডার মেশিন ব্যবহার ছাড়াই হাতে কাঁটা চামচ দিয়ে তৈরি করে নিলাম মজাদার স্বাদের মাফিন কেক। এই কেকটা খেতে কিন্তু ভীষণ মজা আর অনেক সফট হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, আসলে দেখা যায় সংসারে অনেক কাজ ছিল, আবার ভিডিও করা তার মধ্যে এডিট করা একটু সমস্যা হয়ে গেছে। আসলে দেখবা ঘরের কাজকর্ম করতে থাকলে সেক্ষেত্রে কিন্তু ভিডিও করতে একটু সমস্যা হয়ে যায়। তো আমি কি করেছি আর কি, ভিডিওর কিছু কিছু ফুটেজ রেখে দিয়েছি, কিন্তু তখন আর কি ভিডিওটা আপলোড দিতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার ভিডিও আপলোড দিব। দু একদিন মাঝে মাঝে নিজের রেস্টের প্রয়োজন হয়, নিজের মনের শান্তির জন্য কিন্তু মাঝে মাঝে একটু ভিডিও গ্যাপ দিতে হয়। নয়তো দেখা যায় ইঞ্জিনের মতো সবসময় যদি কাজ করতেই থাকি সে কাজের কিন্তু কোনো একটা আর কি আগ্রহ থাকে না আমার কাছে, যেটা মনে হয় ভালো লাগে না। যাই হোক, সকালবেলায় যে নাস্তা বানাতে চলে আসছি, অনেক বকবক করে ফেললাম। তো আমার প্রিয় বন্ধুরা, নাস্তা বানাতে বানাতে তোমাদের কাছে আমি সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। তো অলরেডি যারা যারা আমার চ্যানেলে যুক্ত হয়ে গিয়েছো আমি বলবো প্লিজ প্রথমে একটি ভিডিওতে লাইক দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। তো এই যে দেখো, আজকে বানাচ্ছি ব্রেড টোস্ট। ব্রেড টোস্টে নিয়েছি আমি পাউরুটি আর নিয়েছি 3টা ডিম। এই 3টা ডিম দিয়ে কয়টা পাউরুটি হবে আর কি ভাজা হবে এটা এখন সেটাই দেখার পালা। এই কারণে কিন্তু মাঝে মাঝে আমি একটুখানি দুধ দিয়ে দিই, দুধের সাথে 1 চিমটি পরিমাণ দারুচিনি দিয়ে সাথে হাফ চামচের মতন চিনি দিয়ে দিই। এতে করে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টিরও ব্যালেন্স হয় আর অনেকটাই কিন্তু আয় পাওয়া যায়। আজকে আর কোনো দুধ অ্যাড করিনি, কারণ আবার দুধকে যা গোলাতে যাবে, আর দুধওয়ালা কিন্তু দুধ দিয়ে গেছে, কিন্তু আমার জাল দেওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছি। যাই হোক, এখন আমি ব্রেডগুলো ভেজে নেব। আর এই ব্রেডগুলো কিন্তু প্রচুর বড় বড়, দেখো 2টা ব্রেডেই আমার ফ্রাই প্যানটা পুরো ভরে গেছে। সাথে কিন্তু আমি একটু বাটার দিয়েছি, তো বাটার দেওয়ার কারণে কিন্তু এই ব্রেডটা খেতে ভীষণ মজা লাগে। মাঝে মাঝে অবশ্য আমি আর কি ডিম টোস্ট না করে দেখা যায় একটু টমেটো, একটু শসা, একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এভাবে ভেজে নিই। এভাবে ভাজলেও কিন্তু ওটাও খেতে ভালো লাগে। কিন্তু সকালবেলা আসলে ঘুম থেকে ওঠার পরে অনেক কিছুই করতে ইচ্ছে করে না, শরীরটা ম্যাচ করে, তাই চটজলদি এই যে ব্রেড টোস্ট করে নিলাম। আর দেখো 3টা ডিম দিয়ে আমার মাত্র আর কি 5 পিস পাউরুটি ভাজা হয়েছে এখানে। আর এই যে যেই পাউরুটিগুলো রয়েছে সেগুলো এখন আমি একটা বক্সে ভরে রেখে দিব, নয়তো দেখা যায় বাতাস ঢোকে নষ্ট হয়ে যায়। নষ্ট হয় না ঠিক, আর কি শক্ত হয়ে যায়। তো পাউরুটিটা অনেক গরম আছে, এখানে আমি দাঁড়িয়ে একটু খেয়ে নিচ্ছি। মানে এত সুন্দর বাটারের ফ্লেভার আসছিল, মনে হচ্ছিল যে আর কি চা বানানোর জন্য আর অপেক্ষা করবো না, শুধুই খেয়ে নিই। আর এই ব্রেডটা খেতে কিন্তু শুধুই খুব মজা লাগে। তো এরপর কিন্তু আমি চা বানিয়ে চা দিয়েও খেয়েছি, সাথে তো মুড়ি ছিলই। আর এই যে আমার বর সকালে হাঁটতে গিয়েছিল, হেঁটে আসার সময় বাজার নিয়ে আসছে। এখানে তেমন কোনো বাজার নেই, এনেছে কাঁচামরিচ, তারপর করলা, আর এনেছে কাঁচা আম, সাথে শসা আছে, কলা আছে, পুঁই শাক আছে, লেবু আছে। তো শসাটা আমি একটা এখন কেটে নেব। সকালবেলা প্রতিদিনই দেখা যায় আমার বর শসা দিয়ে বাদাম দিয়ে খায়, এটা ওর একটা অভ্যাস। আমরাও দেখা যায় ভাতের সাথে বা এমনি শুধু খাই। মোট কথা আর কি শসা ছাড়া আমাদের ঘরে চলেই না। শীতের মধ্যে প্রচুর খিরাই খেয়েছি, এখন তো আর খিরাই নেই। তো বাজারগুলো এখন গুছিয়ে নিব, তারপর রান্না বাড়া করতে চলে যাব। গতকাল থেকে কিন্তু ভালোই বাতাস বইছে, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। তো খালা ঘর মুছতে আসছে, এই কারণে আমি টেবিলের উপরেই ভাবলাম আর কি শাকগুলো বেছে নিই। আর কাঁচা বানিয়েছি মূলত আচার করার জন্য। তো আমার বরকে বললাম এতটুকু সাইজের কেন, আসলে ছোট ছোট আম আচার অত একটা আমার কাছে ভালো লাগে না। সবসময় দেখা যায় প্রতি বছরেই অনেক বড় বড় সাইজের আম আনে। তো ও বললো ওর কাছে আর কি দোকানিরা বলছে এবার নাকি ঝড় বৃষ্টি হয়নি, এই কারণে আমও নাকি গাছ থেকে পড়েনি, তাই আর কি আমগুলো ছোট ছোট রয়ে গেছে। আবার বললো যে এবার নাকি মিষ্টি আমের দাম কম হবে, যেহেতু কাঁচা আমগুলো পড়ে যায়নি, গাছে রয়ে গেছে, প্রচুর আম পাওয়া যাবে ইনশাল্লাহ, মিষ্টি আম খাওয়া হবে। তো যাই হোক, আমগুলো আমি পরে আর কি কেটে তারপরে আচারের ব্যবস্থা করব। একসাথে আসলে সব কাজ করা যায় না, আর ঘরের কাজকর্ম তো আছে। তো আমি এই যে দেখো পুঁই শাকগুলো বেছে নিলাম। আর পুঁই শাক থেকে যে একদম নরম নরম কুচি ডগাগুলো থাকে সেখান থেকে আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। অনেকেই দেখি যে পুঁই শাকের ডগা একটু বড় করে কাটে, কিন্তু আমি সবসময় কুচি করে কাটি যেন শাকের সাথে খাওয়া হয়ে যায়। আর একটা টিপস তোমাদের বলে দিচ্ছি, এই যে অনেকে কি করে দেখবা পুঁই শাকের ডাঁটা কাটার সময় ছিলে নেয়। ছিলার কারণে কি হয়, এটার মধ্যে যে একটা গ্যাস থাকে সেই গ্যাসটা কিন্তু বের হয়ে যায়। আর এই গ্যাসের কারণেই কিন্তু অনেকের দেখা যায় পেট ফাঁপিয়ে থাকে বা বুক জ্বালাপোড়া করে, বলে না যে পুঁই শাক খেলে গ্যাস হয়। আমি বলবো তোমরা যদি পুঁই শাকের ডাঁটাগুলো খাওয়ার সময় ছিলে না নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নাও, তাহলে দেখবা কোনো বুক জ্বালাপোড়া করবে না আর গ্যাসও হবে না। এই যে আমি শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর সাথে আমি ছোট্ট একটা আলু দিয়েছি।
আর ঘরে আমি অনেক দিন আগে লাউ এনে রেখেছিলাম, সেখান থেকে আমি গোড়ার দিকের অংশটা রেখে দিয়েছিলাম ভাজি খাওয়ার জন্য, সেটাই কেটে নিয়েছি। আর হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করার জন্য নিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি মাছের খোসাটা একটু রেখে দিয়েছি, এটা আমি ব্লেন্ড করে শাকের মধ্যে দিয়ে দিব, এতে করে কিন্তু তরকারির টেস্টটা ভীষণ ভালো আসে। আর যেহেতু মাছ রান্না করছি, ছোট মাছ তাও আবার, তো মাংস তো একটা আইটেম রান্না করতেই হবে। গরুর মাংস ভিজিয়েছি, গ্যাস কিন্তু নেই লাইনের গ্যাসে, আমার সবসময় দেখা যায় এলপি গ্যাসে রান্না করা লাগে। এখন আর কি গ্যাসের কিন্তু প্রচুর সমস্যা, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গ্যাস নেই। এই যে দেখো সকালের নাস্তাটাও কিন্তু আমি এলপি গ্যাসে বানিয়েছি। আবার দুপুরের দিকে মাঝে মাঝে দেখা যায় একটু আসে, মাগরিবের দিকে আবার নেই। মানে যখন রান্না বাড়ার প্রয়োজন বা যখন চা নাস্তা খাওয়ার প্রয়োজন তখনই কিন্তু গ্যাস থাকে না। তো আলহামদুলিল্লাহ আমার বাসায় এলপি গ্যাস আছে, কারণে কোনো সমস্যা হয় না। আর যাদের বাসায় গ্যাস নেই বা ইন্ডাকশন নেই তাদের তো বহুত সমস্যা হয়ে যায়, এটা বুঝতেই পারছে। যাই হোক, আমার আপুজানরা একটু কষ্ট করে সংসারটাকে ম্যানেজ করে কি আর করবে। একটা চুলার মধ্যে এত পদ আইটেম রান্না করতে গেলে কিন্তু দেরি হয়ে যায়, এই কারণে কিন্তু দেখা যায় এখন একটু সকালে সকালে আর কি রান্না করতে চলে আসি। তো এক পদ করে বসিয়ে দিয়েছি, পুঁই শাকও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল রান্না করতে হবে না, ডাল ফ্রিজে আছে। তো ভাজিও কিন্তু বেশ একটা সময় লাগে না, পুঁই শাক তারপরে লাউ ভাজি এগুলো কিন্তু রান্না করতে খুবই কম সময় লাগে। শুধু রান্না করতে যেটা সময় লাগে সেটা হচ্ছে গরুর মাংস। তবে গরুর মাংস যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করি, এই কারণে খুব ঝটপট হয়ে যায়। গরুর মাংসটাকে আমি কিন্তু খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ গরম মশলা, আর হচ্ছে 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সাথে দিয়েছি 2টা তেজপাতা, আরও দিয়েছি একটা আস্ত দারুচিনি, 2টা আস্ত এলাচি। আমি আরও 1/2 চামচের মতন আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। তো সব ময় মশলা দিয়ে এখন ভালো মতন মাখিয়ে নিব। এই মশলাটা কিন্তু যত ভালো করে মাখানো হয়, মাংসের টেস্ট বলো মাছের টেস্ট বলো, ততই কিন্তু ভালো লাগে। মোট কথা যে আর কি মশলা আমরা মাখাই, যে কোনো আইটেমেই বানাই না কেন, সেই ক্ষেত্রে কিন্তু মশলাগুলো খুব ভালো মতন মাখাতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা কিন্তু ম্যারিনেশনের সময় দিতে হবে। যদি ম্যারিনেট করে রাখা যায় অন্তত 8 ঘন্টা, দেখবা সে খাবারের লেভেল কত দূর চলে যায়। কারণ ময় মশলাগুলো সব আর কি মাছের গায়ে বলো মাংসের গায়ে বলো ঢুকে যায়, খেতে খুব ভালো লাগে। অনেক সময় তো আমি দেখা যায় মাংসটা ম্যারিনেট করে রাত্রেই ফ্রিজে রেখে দিই, সকালবেলা রান্না করে নিই। এতে করে কিন্তু আমার সময়টাও বেঁচে যায়, আবার দেখা যায় রান্নার টেস্টও কিন্তু খেতে খুব ভালো হয়। তো আমার কিন্তু পুঁই শাক কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, আর আমি অল্প একটু পানি দিয়েছি। সাথে যে মাছের ঝোঁকাটা রেখেছিলাম, মানে চিংড়ি মাছের লেজ মাথা, তো যেহেতু ছোটো সাইজের মাছ, এ কারণে কিন্তু ঝোঁকাটা খুব সুন্দর মতন হয়েছে। দেখো আমি একদম চিপে চিপে যতটুকু রস থেকে বের করে দিলাম। চিংড়ি মাছের এই ঝোঁকাটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা খেতে ভীষণ মজা লাগে, মনে হয় যেন একদম অনেকগুলো চিংড়ি মাছ দেওয়া হয়েছে। রান্না শেষ করে ঘর গুছিয়ে এসেছি, এখন ভাবলাম ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিই। আসলে এই ডাইনিং টেবিলের উপরে অনেক কিছুই করা হয়, যেমন আজকে কাটা বাছা সব কিছু কিন্তু আমি ডাইনিং টেবিলের উপরে করলাম। দেখো টেবিলের উপরে কিন্তু আমও রেখে দিয়েছি, ভেবেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমটা কেটে নিব, কিন্তু সময় আর হয়ে উঠলো না। দেখি আজকে হয়তো বা সন্ধ্যার দিকে আমের আচারটা করে ফেলবো, আর না পারলে কালকে বানাবো। আর আরও একটু আলসেমি লাগছে, কী কারণে জানো? কারণ রোদ আজকে দেখি একদম উঠেই নেয়, তার মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। এর মধ্যে আর আম কেটে কী করব, কারণ আম কাটার পরে কিন্তু একটা রোদ দিতে হয়, মিষ্টি আচার বলো বা টক আচার বলো, যেটাই বলো না কেন। তবে আমার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি আর কি রোদ ছাড়াই আচারটা বানাই, একটুও নষ্ট হয় না। আমার কিন্তু গত বছরের আমের আচার এবছরে শেষ করলাম, এক ফোঁটাও কিন্তু নষ্ট হয়নি। আবার দেখা যায় আমি কিন্তু রোদ্রেও দিইনি, জাস্ট আমটা কাটার পরে হয়তো বা একটা রোদ আর কি দিতে হয়, আমটা ভালো থাকি। তো এদিক দিয়েই যে আমার পানির জগ টক যা খালি ছিল রিফিল করে নিলাম, আর টেবিলটাও খুব সুন্দর মতন ক্লিন হয়ে গেছে। আর অলরেডি কিন্তু দেখো আমার বর বাসায় এসে এই যে দেখো হাঁড়ি থেকে এসে নিজেই একা একা মাংস নিয়ে আসছে। আসলে গরুর মাংসর এমনই একটা স্বাদ, একটা ঘ্রাণ, মানে অন্যরকম একটা মজা লাগে। যত মাংস খাই না কেন, খাসি বলো মুরগি বলো হাঁস বলো, কিন্তু গরুর মাংসের ফ্লেভার আলাদা। কষাতে কষাতে দেখা যায় 3-4 পিস খাওয়া হয়ে যায়। আর আমার বর প্রেসার কুকারের ঢাকনা খুলে অলরেডি 1 পিস হাড্ডি নিয়ে গেছে। এই মাংসটা খুবই ভালো, সিনার একদম তেলতেলে মাংস, আমার কাছে কিন্তু এটাই ভালো লাগে। কিছু রানের মাংস আছে একদম সলিড, ওটা খেতে আসলে একদম ভালো লাগে না, আমার ঘরে কেউ পছন্দ করে না, কারণ দাঁতের মধ্যে ঢুকে যায় আর দাঁত ব্যথা করে। দেখো কালারটা কত সুন্দর আসছে, আর ঝোলটা কিন্তু একটু বেশি টেনে গেছে, যেহেতু আমি অনেকক্ষণ ধরে কম আঁচে রেখে দিয়েছিলাম, কিন্তু দেখতে দারুণ হয়েছে। আর দেখো ঘড়ির কাঁটা কিন্তু 2:15 বাজে, আর আমি টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি। আজকে কী কী রান্না করেছি তোমাদের দেখাবো। তবে আমি যখন মাংস রান্না করছিলাম তো তাসনিম বলছিল যে আমার জন্য একটু পোলাও রান্না করে দিও। ভাবলাম যেহেতু মাংস রান্নাই করছি তাহলে একটু পোলাও রান্না করি। তো এই যে সাদা ভাত আর হচ্ছে নাফি তাসনিমের জন্য পোলাও, অবশ্য আমরাও খাবো।
আর হচ্ছে সাথে গরুর মাংসটা যা হয়েছে না, আমার বর তো বলছে খুব মজা হয়েছে। আর মাংসটা বাড়তে বাড়তে কেমন যেন একটু ঠান্ডা হয়ে গেছে। আর এই হচ্ছে পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে হালকা পাতলা ঝোল। আর সাথে আছে লাউ ভাজি। আমি একটা শুকনো মরিচ দিয়েছি, যে কোনো ভাজি বলো শাকে বলো ফোড়নে কিন্তু শুকনো মরিচটা দিলে ভালো লাগে। আর হচ্ছে সালাদ। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তবে নাফি আর তাসনিম ঘুমিয়ে গেছে, ওরা স্কুল থেকে এসে, আর তাসনিম তো মাদ্রাসা থেকে চলে আসে 12:15টার মধ্যে, নাফি আসে 1টার মধ্যে। তারপর ওরা ফ্রেশ হয়ে আর কি ঘুমিয়ে যায় হালকা পাতলা কিছু খেয়ে। তো ওদের আর ঘুম থেকে উঠালাম না, ঘুম থেকে উঠলে তারপরে খাবে। এখন আমার বরকে দিলাম, তো ওকে বারবার বললাম একটুখানি পোলাও দে, ও বলে যে না পোলাও খাবো না। পোলাওটা যখন বাটিতে আর কি সার্ভ করছিলাম তখন ও আর কি কড়াই থেকে খেয়েছে, থাকে না নিচে থেকে হালকা একটু লেগে যায়, ওইটা নাকি খেতে ওর খুব ভালো লাগে। অবশ্য পোলাওটা লাগেও নাই, জাস্ট একটুখানি মচমচা যেটা ছিল সেটাই খেয়েছে। আর এখন আমিও খেতে বসবো, তবে আমি কিন্তু ওর মতো আর কি সবজি দিয়ে এখন খাবো না, আমি পোলাও খাবো। পোলাওটা আমি ঘি দিয়ে রান্না করেছি, খুব সুন্দর ফ্লেভার আসতেছে। আর আজকের আসলে প্রতিটা রান্নাই খুব ভালো হয়েছে। তো আমি আমার বরকে তুলে দিলাম, ও বলছে কি একটা চামচ রাখছো, এটা দিয়ে তোলা যায় না। কিন্তু দেখো আমি কত সুন্দর এই চামচ দিয়েই তাকে ভাজি তুলে দিলাম, তারপর হচ্ছে তরকারি তুলে দিলাম। আসলে নাস্তা না জানলে উঠান বাঁকা, সে পারে না, অথচ বলে কি চামচ রাখছো, এটা দিয়ে তোলা যায় না। ঠান্ডার মধ্যে এমন আয়োজন কিন্তু খুব ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু আমি অবশ্য শুধুমাত্র নিজেদের জন্য এরকম আয়োজন করে থাকি। আসলে শুধু গেস্ট আসলে ভালো মন্দ খাওয়া উচিত না, পরিবারের সবাই মিলে মাঝে মাঝে ভালো মন্দ খেতে হয়, মনটাও ভালো থাকে। আর এভাবে যদি সুন্দর সুন্দর বাটিতে সার্ভ করা হয় তাহলে তো অন্যরকম একটা ভালো লাগে, তাই না? আমি অনেকেই শুনেছি যে তারা শোকেসের মধ্যে সব আর কি সিরামিক্স জিনিসগুলো রেখে দেয়, নিজেরা ব্যবহার করে না, শুধু গেস্ট আসলে ব্যবহার করবে। কেন ভাই, নিজেদের জন্যই তো এত টাকা পয়সা খরচ করি, নিজেরাই যদি ভোগ করতে না পারি বা নিজেরাই যদি সেই জিনিসটা যদি ব্যবহার না করি, তাহলে আর সেই জিনিস কিনে লাভ কি বলো? আমার হচ্ছে এই রুলস। আমি হচ্ছে নিজেও সুন্দর মতন পরিপাটিভাবে চলতে পছন্দ করি, খেতে পছন্দ করি, আর অন্যকেও খাওয়াতে পছন্দ করি। আমার মতো এমন অনেক আপুজানরা আছে যারা কিন্তু সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে খাবার খেতে পছন্দ করে। আর দেখবা সেই আর কি খাবারের স্বাদেই কিন্তু অন্যরকম হয়। আমার কাছে মনে হয় আমি যদি একটা ভালো ডেকচিতে রান্না করি তাহলে মনে হয় রান্নাটা ভালো হয়। আর যেদিন একটু আর কি নর্মাল ডেকচিতে রান্না বাড়া হয়, আমার মনে হয় ওই খাবারটা ভালো হয় না। জানি না এটা আমার কেন যেন মনে হয়। তো এই যে আমি একটা বিফ নিলাম, এই বিফটা খুবই মজা, একদম তেলতেলে মাংস, আর সাথে সালাদ নিয়েছি। ঘিয়ের যে কী সুন্দর একটা ফ্লেভার আসছে, আর এভাবে সালাদ দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর আমি খেয়ে দেখলাম আসলে খুব ভালো হয়েছে। আমার বর এতক্ষণ বলেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার মুখে ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত না, সত্যি কথা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় নিজের কাছে যদি ভালো লাগে সেই খাবারটা আসলেই ভালো হয়। আর ওই যে দেখো আমার বর খেয়ে উঠে গেছে, এখন আমি আর কি খাওয়া দাওয়া করে এগুলো গুছিয়ে রাখবো। জিনিস তো নামিয়েছি, এখন এগুলো গুছাতে যে কি কষ্ট হবে, এই কারণে কিন্তু অনেক সময় আসলে জিনিসগুলো নামানো হয় না। যাই হোক, কষ্ট করলে কেষ্টই মিলে, এই হচ্ছে কথা। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এরপরে বাচ্চাদের ঘুম থেকে উঠে খাইয়ে দিয়েছি। এরপরে আবার ওরা দেখা যায় তাসনিম চলে গিয়েছে মাদ্রাসায়, নাফি পড়তে বসছে, টিচার আসছে। তো তাসনিম কয়েকদিন ধরে বলছিল যে মাফিন কেক খাবে, ভাবলাম ওকে আজকে একটু মাফিন কেক তৈরি করে দিই। আর একদম ঘরোয়া উপায়ে, খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে আমি আজকে মাফিন কেকটা তৈরি করব। তো আমার একটা আপু বলেছিল, জিজ্ঞেস করেছিল, অবশ্য সেই আপুর নামটা আমার কাছে মনে নেই, নয়তো আমি নামটা বলে দিতাম, যে এয়ার ফ্রায়ারে কেক হয় কিনা। তো সেই আপুর উদ্দেশ্যে আজকে আমিও প্রথমবার মাফিন কেক বানাবো এয়ার ফ্রায়ারে, দেখা যাক কেকটা কেমন হয়। অবশ্য আমি জানি এয়ার ফ্রায়ারে বেক সিস্টেম আছে, এটার মধ্যে তো বিভিন্ন অপশন দেওয়া আছে, সেই অপশনের মধ্যে বেক একটা অপশনও দেওয়া আছে। আশা করছি কেকটা ভালোই হবে। তো আমি কয়েকদিন আগে এই 2টা ডাব্বা কিনেছিলাম আইসক্রিমের, তো ভাবলাম এটার মধ্যে আর কি আমার ময়দাটা রেখে দিই, যেহেতু ময়দা দিয়ে আমার কাজকর্মটা একটু করা বেশি হয়। অনেক সময় প্যাকেটের মধ্যে থাকলে বা কোনো ডাব্বার মধ্যে থাকলে একটু আলসেমি লাগে। আর এভাবে যে খোলা অবস্থায় এখন একটা বক্সে রেখে দিলাম, চটজলদি কিন্তু আমি সব কাজ করে নিতে পারবো। তো বলেছিলাম আজকে তৈরি করব মাফিন কেক কলা দিয়ে। আর এর জন্য প্রয়োজন আমার কলা। তো ঘরে যে কলাটা আছে সেই কলাটা বেশি পাকা না, একটু শক্ত টাইপের। তবে এক্ষেত্রে একটু নরম যে কলাগুলো হয় সেগুলো হলে ভালো হয় বেশি। আর হচ্ছে সাগর কলার ফ্লেভারটা কিন্তু ভালো। তবে আমার ঘরে সাগর কলা নেই, আছে সবরি কলা দিয়ে বানাবো। আগেই বললাম কলাটা একটু শক্ত টাইপের, তাই একটু আর কি গ্রেড করতে সমস্যা হয়ে গেছে। আমি আজকে মাফিন কেকটা যে করব, কোনো রকম এগ বিটার ব্যবহার করব না, কোনো ব্লেন্ডার মেশিন ব্যবহার করব না, জাস্ট আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে কেকটা বানাবো। এই কেকটা খেতে খুবই সুস্বাদু, বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে। তবে এখানে কিন্তু কলার পরিবর্তে যে কোনো ফল দেওয়া যায়, বাচ্চারা যে ধরনের ফল খেতে পছন্দ করে সেই ধরনের ফল কিন্তু ইউজ করা যাবে।
তো আমি সাথে 2টা ডিম দিলাম, আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। যে কোনো বেকিং আইটেম করার জন্য কিন্তু ডিমগুলো রুম টেম্পারেচারে থাকলে ভালো হয়। আর সাথে যে গ্রেট করা এখন কলা দিয়ে দিলাম, সাথে আমি এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এতে করে কেকে মিষ্টির একটা ব্যালেন্স হবে। তো খুব ভালো মতন কিন্তু আমি ডিম আর কলা ফেটিয়ে নিলাম। এখন আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। আর এখানে আমি ফোস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করছি। এই বেকিং পাউডারটা কিন্তু খুব ভালো। তো যেহেতু আমি সবসময় বেকিং আইটেম বানাই, এই কারণে আমার একটা মাপ হয়ে গেছে। এখানে আমি 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সাথে দিয়েছি 1 চামচের একটু কম বেকিং পাউডার। সব কিছু আমি একটুখানি চেলে নিলাম। তবে এটা যদি 2-3 বার চেলে নেওয়া যায় খুবই ভালো হয়। যদি আর কি স্পঞ্জ কেক হতো, স্পঞ্জ কেক আর হচ্ছে মাফিন কেক বা পাউন্ড কেক, এগুলো কিন্তু রেসিপিগুলো সম্পূর্ণ আলাদা। যেহেতু আমি আর কি মাফিন কেক তৈরি করছি, তাই অত ঝামেলা করব না, খুব সহজভাবেই আমি তৈরি করব। ময়দা আর বেকিং পাউডার চেলে নেওয়ার পরে আমি দিয়েছি 1 চামচের একটু কম ভ্যানিলা এসেন্স, আরও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু যে কোনো কেকের ফ্লেভার খুবই ভালো হয়, খেতে খুব ভালো লাগে আর কি। তো এখন সব শুকনো উপকরণ দিয়ে আমি খুব ভালো মতন একটু ফেটিয়ে নিব। কেকের এই মিশ্রণটা বেশি পাতলা হবে না, আবার একদম ঘন হবে না। অনেকে তেলের পিঠা বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করে না, ঠিক ওরকম একটা আর কি ব্যাটার হবে। আর এখন আমি সাথে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতন তেল। চাইলে এখানে বাটারও দেওয়া যেতে পারে, তবে বাটার আমার ঘরে আছে কিন্তু গলানো ছিল না, এই কারণে আমি তেল দিলাম। বাটার দিলে কিন্তু এটা খেতে ভীষণ মজা হয়। তো সব কিছু দিয়ে এখন আমি আবার একটু ভালো মতন নেড়ে চেড়ে দিব। আর আমার কিন্তু কেকের ব্যাটার একদম রেডি। তো আমি এয়ার ফ্রায়ারে কেকটা বেক করব, এই কারণে কিন্তু ওভেন প্রিহিট করার কোনো দরকার নেই। জাস্ট আমি আর কি কাপগুলোর মধ্যে ব্যাটারগুলো দিয়ে বসিয়ে দিব। তবে সেক্ষেত্রে একটা জিনিস অবলম্বন করতে হবে, অবশ্যই যদি আমরা একটা চামচ দিয়ে মেপে দিই সমানভাবে, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। মানে কোনোটা আছে না বেশি হবে, কোনোটা ব্যাটার কম হবে, তেমন হবে না। আমার হাতের কাছে স্ক্রুপার ছিল, এটা দিয়েই আমি 1 স্ক্রুপার করে দিয়ে দিলাম। আর প্রতিটা কাপের মধ্যে দেওয়ার পরে কিন্তু আমি জাস্ট এভাবে একটু ডিপ করে দিব। দেখো আর কি 2টা ডিম থেকে আমার কিন্তু 6টা মাফিন কেকের ব্যাটার হয়েছে। তো আমি যদি চাইলে কিন্তু আর একটু দুধ মিশিয়ে আর একটুখানি ময়দা মিশিয়ে ব্যাটারটাকে আর একটুখানি বাড়ানো যেত, কিন্তু আমি বাড়ালাম না। দেখি আজকে বানানোর পরে যদি দেখি আর কি কেকটা সুন্দর হয়েছে, ইনশাল্লাহ সামনে তো আরও বানাবো, বিভিন্নভাবে ট্রাই করবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু প্রতিটা বাটি খুব সুন্দর মতন সাজিয়ে বসিয়ে দিলাম। তবে বাটিগুলো বসানোর পরে দেখলাম আরও একটু জায়গা রয়ে গেছে, তাহলে আমার মনে হয় এখানে টোটাল 8টা বাটি আর কি বসানো যাবে। তো এখন আমি বেকে দিয়ে দিলাম। বেক অপশন চুজ করার পরে এরপরে আমি স্টার্টে দিলাম। অটোমেটিক কিন্তু 15 মিনিট সময় নিয়েছে। আর 10 মিনিটের মাথায় আমি ভাবলাম একটুখানি চেক করে দেখি যে হয়েছে কিনা বা কী অবস্থা। তো আমি এয়ার ফ্রায়ারটা খুলে যেটা দেখলাম যে খুব সুন্দর মতন বেক হয়ে গেছে, কিন্তু কালারটা ঠিকঠাক মতো আসেনি। তো কালারের জন্য আমাকে আরও 5 মিনিট সময় দিতে হবে। যেহেতু আমি প্রথমবার ট্রাই করছি, এই কারণে আমিও আর কি একটু কনফিউশন ছিলাম যে কি হয় না হয়। তো এই যে দেখো 5 মিনিট কিন্তু সময় শেষ, এই যে 2 সেকেন্ড 1 সেকেন্ড এবং ফাইনাল সময় 15 মিনিট শেষ। তো এখন দেখা যাক কী অবস্থা। তো খুলে তো আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল, মানে খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে। ইলেকট্রিক ওভেন বা মাইক্রো ওভেনে বানালে যেমন হয় তেমনই কিন্তু কালার চলে আসছে। আর আমি একটুখানি ছুরির মাথা দিয়ে চেক করে দেখলাম যে ভিতরে কোনো কাঁচা আছে কিনা, কিন্তু কোনো কাঁচা নেই। তো এটা এখন ঠান্ডা যে করব, ঠান্ডা করতে দেওয়ার সময় নেই, কারণ ঘরে গেস্ট আছে, আমার বান্ধবী আসছে ওর ভাগনাকে নিয়ে। আর তাসনিম তো চলে আসছে অনেক আগেই মাদ্রাসা থেকে, তো ওদেরকে আর কি খেতে দিব, এই কারণে আর কি গরম গরমে এখন আমি নামিয়ে নিচ্ছি। তবে দেখো মাঝখান থেকে একটুখানি করে সিঙ্গারার মতো বের হয়েছে, কারণ ওই যে আমি স্ক্রুপার দিয়ে উপর থেকে ঢেলে দিচ্ছিলাম না, তখন আর কি জিনিসটা উঁচু হয়েছিল। আর ড্যাপ করে দিয়েছিলাম ঠিকই, তারপরেও উপর থেকে একটু ফুলে উঠেছে, কিন্তু একদম ঠিকঠাক আছে। আর কেক বেক করার পরে যেটা সবাই যা করে, সুগার সিরাপ ব্যবহার করে, কিন্তু সুগার সিরাপ আমার কাছে একদম ভালো লাগে না, কেন যেন আঠালো মনে হয়। আমি সবসময় আর কি দুধ আর কি ব্যবহার করি, ঠান্ডা দুধ। যেহেতু কেকটা গরম থাকে, এই কারণে কিন্তু ঠান্ডা দুধের সিরাপটাই আমি ব্যবহার করি। আর এই সিরাপটা দেওয়ার পরে কিন্তু ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত কেকটাকে একটু ঢেকে রাখতে হয়, এতে করে কিন্তু কেকের সফটনেসটা বজায় থাকে আর খেতেও খুব ভালো লাগে। প্রতিটা কাপকেকেই আমি দুধ আর কি ব্রাশ করে দিলাম। আর সময় দিতে পারবো না, আগেই বলেছি, কারণ বাচ্চারা আছে। তবে ঠান্ডা হলে কিন্তু একদম এই যে কাগজের যে মোলটা আছে না, এটা থেকে খুব সুন্দর মতন বের হয়ে যায়। আর আমি একটা কাপকেক ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, আর খেতে ভীষণ মজা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।